কোথায় মনে পড়ে? আমাদের সাক্ষ্য আইন শেষ হয়েছে দাদা, আজকে দণ্ডবিধি শুরু হবে। ওকে, সাক্ষ্য আইন শেষ, আমাদের আজকে দণ্ডবিধি শুরু হবে। আমি কিছু জটপট প্রশ্ন করি, দেখেন এটা পারেন কিনা। আপনার প্রথম প্রশ্নটার মধ্যে একটু লিখিত ভাব আছে। প্রথম প্রশ্ন হচ্ছে, 10 মিনিট পরে তারপর আমরা অনলাইনে যাচ্ছি। ও আজকে যারা নতুন আছেন তারা প্যানেল কোড থেকে করবেন ক্লাসটা। আমরা সাক্ষ্য আইনে কয়েকটা প্রশ্ন এমনিতে আলোচনা করি। প্রথম প্রশ্ন, প্রপার কাস্টডি থেকে যথাযথ হেফাজত থেকে উপস্থাপিত 30 বছরের পুরাতন দলিল স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত। এটা সংশ্লিষ্ট আইনের সেকশন উল্লেখপূর্বক ব্যাখ্যা করুন। আমার প্রশ্ন দাদা পারবো দাদা, 90 ধারায় আছে দাদা, 90 ধারা সেকশনটা 90। আমরা সেকশন 90, বাট আমরা এখানে বলছে 30 বছরের পুরাতন দলিল স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত। আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? ব্যাখ্যাটা বলেন। দাদা দলিলটা দাদা যদি সঠিক হেফাজত থেকে যদি আসা হয়, আর একটা এবং পয়েন্ট দলিলটা আছে দিতে যেটা ভুলে গেছি। দাদা দলিলটা দলিল যদি হয়, তারপরে এবং দলিলটা মূল দলিল হতে হবে, দলিলটা মূল দলিল হতে হবে এবং সর্বনিম্ন 30 পুরাতন বছর হতে হবে, পুরাতন 30 হতে হবে। বছর। আচ্ছা, এখানে তিনটা তাহলে অপশন সেটা- থাকবে দাদা। সঠিক ব্যক্তির কাছ থেকে আসতে হবে, তারপরে হলো 90 বছরের দলিল, আর হচ্ছে আপনার হলো আরেকটা হচ্ছে হলো মানে 30 বছর পুরাতন, আর হচ্ছে অরিজিনাল মূল দলিল। মেন দলিলটা, অরিজিনাল দলিলটা, অরিজিনাল দলিল। জি, আর যথাযথ আচ্ছা, জায়গা থেকে হ্যাঁ, যথাযথ জায়গা থেকে, মানে যথাযথ প্রপার কাস্টডি থেকে। 2 নম্বর আসতে পয়েন্ট হবে। হচ্ছে যে এটা কমপক্ষে 30 বছরের পুরাতন হতে হবে এবং হচ্ছে এটা মূল দলিল হতে হবে। এই তিনটা শর্ত যদি, তিনটা ক্যাটাগরি যদি পূরণ করে, তাহলে মানে দলিলটা ইটসেলফ প্রুফড, মানে স্বয়ংক্রিয়ভাবে প্রমাণিত। এটাকে আর এটা এখানে আদালত হস্তক্ষেপ করবে না, এরকম একটা বিষয়। আদালত চাইলে হস্তক্ষেপ করতে পারবে, কিন্তু করবে না। ওকে, এখন আমাকে যদি প্রশ্ন করা হয়, দাদা হ্যাঁ, এটা তো চূড়ান্ত প্রমাণ হিসেবে এটা তো কাউন্ট করা হবে না, তাই না? এটা কনক্লুসিভ প্রুফ না, বাট কনক্লুসিভ ধরেন প্রিজাম্পশন আদালতের জন্য, এটা একটা অনুমান। মে প্রিজম এটা, হ্যাঁ, মে প্রিজম বা তিনটা শর্ত ফুলফিল করলে প্র্যাকটিস হচ্ছে এটা কনক্লুসিভ প্রিজাম্পশন হয়ে যায়। এটা কার খণ্ডন করার প্রয়োজন পড়ে না, আদালত বলেও না। এবার আরেকটা প্রশ্ন, আপনাকে যদি বলা হয় দ্য কন্টেন্টস অফ ডকুমেন্টস প্রমাণের পদ্ধতি বলি, দ্য কন্টেন্টস অফ ডকুমেন্ট প্রমাণের পদ্ধতি বলি, আমরা পারবো এটা? দলিল প্রমাণের পদ্ধতি, দ্য কন্টেন্টস অফ ডকুমেন্ট প্রমাণের পদ্ধতি। পারবো? প্রমাণের পদ্ধতি দাদা ধারা 61 থেকে 65 পর্যন্ত বলতে হবে দাদা। ধারা 61 থেকে 65 পর্যন্ত বলতে হবে। ওকে, বলতে হবে। ধারা 61-তে তো বলা হয়েছে দলিলের বিষয়বস্তু প্রমাণ। দলিলের বিষয়বস্তু প্রমাণ সেটা দুই ভাবে করা যায়, প্রাইমারি এভিডেন্স, সেকেন্ডারি এভিডেন্স। ধারা 62-তে বলা হয়েছে প্রাইমারি এভিডেন্স। প্রাইমারি এভিডেন্স হচ্ছে মূল দলিলটি সরাসরি উপস্থাপন করাটাকে প্রাইমারি এভিডেন্স বলা হয়েছে। আর ধারা 62-তে প্রাথমিক সর্বোচ্চ
সেকেন্ডারি এভিডেন্স ধারা 63-তে বলা হয়েছে, সেখানে মূল দলিল ব্যতীত আর কি, মূল দলিল ব্যতীত যে সমস্ত বিষয় উপস্থাপন করে দলিল প্রমাণ করা যায় সেটাকে সেকেন্ডারি এভিডেন্স। আর ধারা 64-তে বলা হয়েছে প্রাইমারি এভিডেন্স দ্বারা দলিলের বিষয়বস্তু প্রমাণ। আর ধারা 65-তে যে সমস্ত বিষয় দিয়ে সেকেন্ডারি এভিডেন্স আচ্ছা, যখন কেউ কথা বলবেন তখন আনমিউটটা করবেন, আর যখন কথা বলবেন না তখন মিউট করে রাখবেন, এতে করে ক্লাসটা সুন্দর হবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন। সকল সাক্ষ্যই প্রাসঙ্গিক। খেয়াল করবেন, all evidences are relevant but all evidences are not admissible. সকল সাক্ষ্যই হচ্ছে প্রাসঙ্গিক, কিন্তু সকল সাক্ষ্যই অ্যাডমিসিবল নয় বা গ্রহণীয় নয়। ব্যাখ্যা করেন তো। আবারও করি, all evidences are relevant but all evidences are not admissible. দাদা 59 আর 60 দুই ধারায় আসবে। এখানে আপনি চাইলে 50টার মতো ধারা আনতে পারবেন। একটু বলেন তো, মাথায় মানে মাথাটা একটু খাটান যে প্রশ্নটা কি। দাদা 24 থেকে 28 আসবে না? আসবে। বত্রিশ আসবে, সবাই আসবে। 33 32টা কিভাবে আসবে বলেন তো ভাই, ইলিয়াস ভাই। 32টা হচ্ছে আপনার মৃত্যুকালীন ঘোষণা। যদি কোনো ব্যক্তি তার মৃত্যুর পূর্বে সে যে মৃত্যুর পূর্বে তার মৃত্যুর ঘটনা বর্ণনা করে যায় যে কোনো ব্যক্তির কাছে, আর ওই ব্যক্তি যদি পরবর্তীতে মৃত্যুবরণ করে তাহলে তার ওইটা প্রাসঙ্গিক হবে। যদি মৃত্যুবরণ না করে তাহলে সেটা কিন্তু আর প্রাসঙ্গিক হবে না। আমার প্রশ্নটা কি ছিল বলেন তো? প্রশ্নটা সকল সাক্ষ্য প্রাসঙ্গিক, আবার সকল সাক্ষ্য প্রাসঙ্গিক না। আচ্ছা, প্রশ্নটা একটু লিখি। এই এক একটা প্রশ্নের দাম কিন্তু অনেক। প্রশ্নটা একটু লিখি। সকল সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল সাক্ষ্যই গ্রহণীয় নয়। গ্রহণীয় মানে হচ্ছে অ্যাডমিসিবল, আর প্রাসঙ্গিকের ইংলিশ হচ্ছে রেলেভেন্ট। হ্যাঁ, লিখছি দাদা। মানে বলছে, ধরেন আমরা যদি 32 ধারায় চিন্তা করি, ইলিয়াস ভাই যেটা বললো যে প্রথমত এই মৃত্যু সম্পর্কিত মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক। প্রাসঙ্গিক বলেই কি আদালত এটা গ্রহণ করতে বাধ্য? না, এটা সাক্ষ্য হিসেবে প্রাসঙ্গিক, বাট এটা অ্যাডমিসিবল নাও হতে পারে। কারণ অ্যাডমিসিবিলিটি অফ এভিডেন্স, সাক্ষ্যর গ্রহণযোগ্যতা, এটা নির্ধারণ করবে আদালত। 136 ধারায়। 136 136 ধারা।
তার মানে আপনার সাক্ষ্য রেলেভেন্ট হলেই সেটা যে গ্রহণযোগ্য হবে এরকম কিন্তু কথা না। আপনি কোন ধারা, আপনি মনে করেন যে ক্যারেক্টারে যান, যে গুড ক্যারেক্টার ক্রিমিনাল প্রসিকিউরে রেলেভেন্ট প্রাসঙ্গিক, কিন্তু এটা যে আদালতে যখন দিলেন তখন এটা আদালত গ্রহণ করতে পারে, নাও করতে পারে। নাও পারে। ঠিক আছে বিষয়টা। আবার আপনি 27-এ যান, 26 প্রত্যেকটা জায়গায়, 32-এ যান, 33-এ যান, অ্যাডমিশনে যান, প্রত্যেকটা জায়গায় আপনি নিয়ে আসতে পারেন। আবার মনে করেন যে মৌখিক স্বাক্ষর এক্সেপশন হিসেবে, মানে মৌখিক স্বাক্ষর ডিরেক্ট হতে হবে, এটার এক্সেপশন হিসেবে আপনি 32-33 নিয়ে আসতেছেন, সেটা প্রাসঙ্গিক হচ্ছে, বাট আদালত নিবে কি নিবে না এটা আদালত ডিসাইড করবে। এই কারণে বলছে সকল সাক্ষ্যই প্রাসঙ্গিক, কিন্তু সকল সাক্ষ্যই গ্রহণীয় নয়, অ্যাডমিসিবল নয়। তাসনিম মিতু আপু, এখানে 136, এখানে তাসনিম মিতু আপু, এই ব্যাচটা হচ্ছে জি ভাই, আমার পিলির ব্যাচ আছে 3টা, এটা হচ্ছে সবচেয়ে সেরা ব্যাচ। এই কারণে, কারণ এখানকার মানুষগুলা টাইমের সাথে গুরুত্ব দিছে পিলি এবং রিটেন একসাথে কিভাবে কভার করা যায়, পিলিটাকে ইম্পর্টেন্স দিয়ে রিটেনটা হালকা ভাবে আলোচনা করা। এই কারণে এই ব্যাচটা একটু ভালো ব্যাচ। আপনার ভালো লাগলে এই ব্যাচে থাকতে পারেন বা অন্য ব্যাচে লাগতে পারেন, সেটা না থ্যাংক ইউ ভাই, আমি ক্লাস জি ভাই। ওকে, এবার নেক্সট প্রশ্ন একটু খেয়াল করবেন। লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে, দাদা ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছেন না? লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে একটু লিখেন, লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য প্রাসঙ্গিক হতে পারে। উত্তর করেন তো দাদা, আবার বলেন দাদা। লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য লিখিত বিষয়, দাদা এটা 19 ধারা আসবে, ওই যে না 119, মানে যতদূর সময় বোবা সাক্ষী, এটা মৌখিকও হতে পারে, লিখিত হতে পারে, কিন্তু এটা মৃত্যুকালীন ঘোষণা, দাদা মৃত্যুকালীন ঘোষণা তো লিখিত এবং মৌখিকও হতে পারে। প্রশ্নটা আবার বলি, কোন ক্ষেত্রে একটি দলিলের, একটু লিখেন, কোন ক্ষেত্রে একটি দলিলের লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য? আচ্ছা একটু মিউট করে রাখবেন প্লিজ, এত অনেক ডিস্টার্ব হয়, যখন কথা বলবেন না তখন একটু মিউট করে রাখবেন। আরেকবার বলেন কোশ্চেনটা। কোন ক্ষেত্রে একটি দলিলের লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য? ফয়সাল ভাই একটু মিউট করে দেন সবাইকে। কোন ক্ষেত্রে একটি দলিলের লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য? কেউ একটু প্রশ্নটা একটু বুঝায় বলেন, যে প্রশ্নটা কি জানতে চাই। লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য, কেউ একটু প্রশ্নটা বুঝায় বলেন। কোন ক্ষেত্রে একটি দলিলের বিরুদ্ধে বিষয়বস্তুর গ্রহণযোগ্য না দাদা? একটি দলিলের লিখিত, একটু লিখেন, একটি দলিলের লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য। কোন ক্ষেত্রে একটি লিখিত বিষয়বস্তুর, একটি দলিলের লিখিত বিষয়বস্তুর বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য গ্রহণযোগ্য? কেউ একটু প্রশ্নটা বুঝায় বলেন।
দাদা একটি দলিল যাহা লিখিত, দলিলটি লিখিত যার বিষয়বস্তু এর বিরুদ্ধে মানে এগেইনস্ট চলে যাবে, মৌলিক সাক্ষ্য গ্রহণযোগ্য, মৌলিক সাক্ষ্য দাদা রিলেভেন্ট হবে। তোমার বিষয়টা কি এরকমই? হ্যাঁ না আপনি হ্যাঁ বিষয়টা এরকম। আরেকটু সহজ করে দেব দাদা, ওই যে হচ্ছে 65 ধারায় একটা পয়েন্ট আছে না, যে হচ্ছে আমি স্বচক্ষে দলিলটি দেখেছি, সেই আমি গিয়ে যদি আদালতে বলি যে আমি দলিলটা দেখেছি, তখন আদালত এই সাক্ষ্যটাকেই এই প্রাসঙ্গিক হিসেবে নিবে। গুড, থ্যাংক ইউ এটা থ্যাংক ইউ। 63 দাদা 5 নম্বরে, 63 5 নম্বরে থ্যাংক যে ইউ। ব্যক্তি নিজে দলিলটি দেখেছে উক্ত দলিলটির বিবরণ সম্পর্কে উক্ত ব্যক্তির মৌখিক বিবরণ, সেটা 27 তারিখের প্রশ্ন সমাধানের প্রশ্ন উত্তর দিয়ে দিলেন, এবারের বিখ্যাত কঠিন প্রশ্নের উত্তর। ওকে, কোনটা তাহলে দাদা, কোনটা হবে এটা? এটা হচ্ছে 63 5 নাম্বার পয়েন্টটা। প্রশ্নটাকে আরেকটু ডেসক্রাইব করি। জি জি। প্রথমত, আচ্ছা আমরা একটু কথা না বলি। প্রথমত, একটি দলিলের লিখিত বিষয়বস্তু মানে the contents of document, দলিলের বিবরণ। দলিলের বিবরণ মানে কি? লেখা লেখা, সেটা লিখিতই থাকে, ঠিক না? দলিল তো আর মৌখিক ভাবে হয় না। তার মানে হচ্ছে দলিলের বিষয়বস্তু। দেখেন, একটা দলিলের বিষয়বস্তু মানে কি? একটা দলিলের লিখিত বিষয়বস্তু। এটা প্রমাণ করতে হয় কোন সাক্ষ্য দ্বারা? দালিলিক সাক্ষ্য দ্বারা। একটা দলিলের লিখিত বিষয়বস্তু প্রমাণ করতে হয় কি দ্বারা? দালিলিক সাক্ষ্য দ্বারা। আমরা তো 61 দ্বারাতে স্পষ্ট দেখতে পাই যে একটা দলিলের বিবরণ প্রমাণ করতে হয় দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য। এখন এই দালিলিক সাক্ষ্যের বিরুদ্ধে আমরা যদি প্রশ্নটাকে একটি দলিলে লিখিত বিষয়বস্তু এটাকে যদি দালিলিক সাক্ষ্য বলি, দালিলিক সাক্ষ্যের বিরুদ্ধে মৌখিক সাক্ষ্য কখন দেওয়া যায়? 63 পাশে বলছে যে একটা দলিল কেউ যদি দেখে সেখানে কি কি আছে সেটা যদি হুবহু আদালতে গিয়ে মুখ দিয়ে বলতে পারে, তাহলে সেই মৌখিক সাক্ষ্যটা দালিলিক সাক্ষ্যের বিরুদ্ধে প্রাসঙ্গিক গ্রহণযোগ্য। আমরা কি প্রশ্ন উত্তরটা বুঝছি? বুঝতে পেরেছি। এবার চলে যাই। আচ্ছা, সাক্ষ্য দেওয়ার জন্য যোগ্য ব্যক্তি কারা? সাক্ষ্য এটা 118 ধারায়, 118 ধারায় যে কোনো ব্যক্তি যোগ্য হতে পারে যাদের বুঝ শক্তি আছে, জিজ্ঞাসিত প্রশ্নের যথাযথ অ্যানসার দিতে পারে, উত্তর দিতে পারে, যথাযথ আনসার দিতে পারে। বোধ শক্তি যাদের আছে। আচ্ছা, একটা মামলা প্রমাণের জন্য কতজন সাক্ষীর প্রয়োজন হয়? এটা নির্দিষ্ট নাই। 134 ধারায়। সাক্ষী কি লাগবেই? একটা মামলা সাক্ষী কি লাগবেই? সরাসরি সে যদি স্বীকার করে তাহলে তো আর লাগতেছে না। লাগছে না, সাক্ষী লাগতে পারে, নাও পারে। নাও লাগতে পারে, লাগবে না, নাও লাগতে পারে। আচ্ছা, পারে। এবার একটু ফ্যাক্টে যাই। আচ্ছা, কেউ কি বিরক্ত হচ্ছেন যে প্রিলি ব্যাস আবার রিটেন চলে যাচ্ছে, এবারে পাগল হয়ে গেল? না ভাইয়া, না ভাইয়া। এবার একটু খেয়াল খেয়াল। আচ্ছা দাদা, কত ধারা থেকে শুরু হয়েছে আজকে? আমরা ধারায় জানি, আমরা সাক্ষ্য আইন করতেছি ওভারঅল। সাক্ষ্য আইন আমাদের শেষ না, আমরা সাক্ষ্য আইনটা ওভারঅল করতেছি, বাট আমরা পেনাল কোডে যাব আজকে। আজকে আমরা মানে ধরেন অকেজো পড়া পড়তেছি, ধরে দিতে পারেন যে অকেজো না দাদা, অকেজো না, এগুলা খুব ইম্পর্টেন্ট। না দাদা, এর আগে গুরুত্বপূর্ণ পড়া বলতে পারতেছি না। শাইনিং হচ্ছে দাদা, তাও তো পাচ্ছি না দাদা আমরা। দাদা ফ্যাক্টের মধ্যে সাইন নাম্বার কোশ্চেনটা একটু ইয়ে করেন। ফ্যাক্টের মধ্যে কি সাইন নাম্বার কোশ্চেনটা স্যার, ওই যে একটা ফ্যাক্ট কোশ্চেন আছে না স্যার, নাম্বার আপনার যে পিডিএফ আকারে আমাদেরকে দিবেন, ওইটার মধ্যে ও আমার কাছে এটা নাই। আচ্ছা আপু, সেটা যাবো না, সমস্যা নাই, কিন্তু আমার কাছে এটা নাই। আমি একটা প্রশ্ন বলতেছি, আমার কাছে টোটালি বই নেই। বই এত এত চলে, আমার কাছে শুধুমাত্র একটা বই আছে। আমার আমি অর্ডার করে দিয়ে দেই, আমার কাছে কোনো বই নেই এখন। আমি শুধু একটা বই, এই বইটা শুধু আছে। 4টা বইয়ের মধ্যে একটা বই, এক কপি আছে। আচ্ছা, এবার চলে যাই। সুন্দর করে শুনবেন বা লিখবেন। আপনি একজন অ্যাডভোকেট, আপনার কাছে
একজন মক্কেল আসলো, আপনি একজন অ্যাডভোকেট, আপনার কাছে একজন মক্কেল আসলো। মক্কেল এসে বলল, তার গ্রামের এক খণ্ড জমি সে জাল দলিলের মাধ্যমে নিতে চায়। মক্কেল এসে বলল, সে গ্রামের এক খণ্ড জমি জাল দলিলের মাধ্যমে নিতে চায়। সেই জমির সাথে মক্কেলের কোন রূপ সম্পর্ক নাই। মোহাম্মদ আলী ভাই, মনসুর আলম ভাই একটু মিউট করে রাখেন সাউন্ড। সেই জমির সাথে মক্কেলের কোন রূপ সম্পর্ক নাই। মক্কেলকে জাল দলিল তৈরি করার মাধ্যমে উক্ত জমি বন্দোবস্ত করার জন্য মামলা পরিচালনা করতে উক্ত অ্যাডভোকেটকে নিয়োগ দেওয়া হয়। উক্ত অ্যাডভোকেটকে নিয়োগ দেওয়া হয়। উক্ত তথ্য অ্যাডভোকেট আদালতের নিকট বা অন্য কোনো কারো নিকট প্রকাশ করে। অ্যাডভোকেট উক্ত তথ্য প্রকাশ করার জন্য সাক্ষ্য আইনের অধীনে দায়ী হবেন না। আপনার যুক্তি উপস্থাপন করুন, উত্তর কি হবে? অ্যাডভোকেট উক্ত তথ্য প্রকাশ করার জন্য দায়ী হবেন না। মিস্টার লাভল, সে দায়ী না। কেন হবে না? ধারা 126-এ দাদা, অ্যাডভোকেট তার মক্কেলের সঙ্গে যে আলোচনা কথোপকথনের তথ্য দিবে না আদালতে, তবে সেই তথ্য যদি মামলা পরিচালনাকালীন অ্যাডভোকেটের কাছে আসার পরে যদি তিনি লক্ষ্য করেন কোনো অনৈতিকতা, তাহলে সে তথ্য প্রকাশ করতে পারেন। এটাকে নিযুক্তির পরে অনৈতিকতা হতে হবে নাকি নিযুক্তির আগেই হতে পারে বা নিযুক্তির সময়কালে হতে পারে? নিযুক্তির পরে। কিন্তু এই অনৈতিক কাজ করবে বলেই তো তাকে নিয়োগ করলো, এটা নিযুক্তির পরে কিভাবে হলো? নিযুক্তির আগে হবে।
অনৈতিক কাজটা তো দাদা নিযুক্তির আগে হলো, আর নিযুক্তির পরে এখানে দুইটা প্রেক্ষাপট। আপনি যেটা বলছেন উত্তর সঠিক। দুইটা প্রেক্ষাপট। একটা হচ্ছে আমি 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 অনৈতিক কাজ করব এটা বলে অ্যাডভোকেটকে নিয়োগ করলাম। জি, আমি কিন্তু বলছি জাল দলিলের মাধ্যমে আমাকে ওই সম্পত্তিটা আইনা দেয়, এই মর্মে আমি নিয়োগ করলাম। আরেকটা হচ্ছে আমি অ্যাডভোকেটকে অ্যাপয়েন্ট দিয়ে ফেলছি, আজকে অ্যাপয়েন্ট দিলাম, দেওয়ার পরে 2 দিন পরে গিয়ে আমি অপরাধ করলাম, বিভিন্ন অপরাধে জড়ায় গেলাম, কারণ আমার মধ্যে কনফিডেন্স আছে, আমার তো অ্যাডভোকেট আছে, আমি তো অ্যাডভোকেটকে নিয়োগ দিছে, সে দেখবে। দুইটা প্রেক্ষাপট। এখানে কিন্তু জাল দলিল তৈরি করে তাকে সম্পত্তি দিবে, তার মানে প্রতারণা করার উদ্দেশ্যে অ্যাডভোকেটকে নিয়োগ করছে, অনৈতিক কাজ করার জন্য অ্যাডভোকেটকে নিয়োগ করছে। এটা যদি করে তাহলে অ্যাডভোকেট তথ্য প্রকাশ করতে পারবে, এই ক্ষেত্রে অ্যাডভোকেট দায়ী হবে না। ধারা 126। এই প্রশ্নের উত্তরটা আমরা সবাই বুঝছি কিনা? জি দাদা, ক্লিয়ার। নেক্সট প্রশ্ন। দাদা এটা কি তাহলে 126 মধ্যে পড়বে? এটা তো জাল দলিল নিয়োগ করার জন্য অ্যাডভোকেটকে নিয়োগ করা, মানে জাল দলিলটা করবে সেই ক্ষেত্রে নিয়োগ করা হয়েছে, তাহলে কি এটা 126 মধ্যে পড়বে? 26 তো বলেছে যে, মানে 26 তো বলেছে যে ধরেন নিয়োগের পরে যদি সে বলে যে আমি জাল দলিল করতে চাচ্ছি, তখন আর কি এটা করা যাবে না। কিন্তু আপনি তো কোশ্চেনে বলেছেন যে না না, দুইটা প্রেক্ষাপট। একটা তো বললাম, একটা আছে সময়ে, নিয়োগ করার সময়। আমি অ্যাডভোকেটের চেম্বারে গেলাম, চেম্বারে গিয়ে বললাম যে অ্যাডভোকেট সাহেব আমাকে জাল দলিল তৈরি করে আপনি এটা করে দিবেন, আমি আপনাকে নিয়োগ করলাম। আচ্ছা, তাহলে এটাও 126 মধ্যে পড়বে? হ্যাঁ অবশ্যই 126 মধ্যে পড়বে। আচ্ছা, অবশ্যই। একটা আছে নিযুক্তির সময় আর একটা আছে নিযুক্তির পরে, দুই ক্ষেত্রেই হবে। এবার প্রশ্ন, এবার লিখেন যে অ্যাডভার্স পার্টি না হয়েও, বিরুদ্ধ পক্ষ না হয়েও সাক্ষী আহ্বানকারী পক্ষ, বিরুদ্ধ পক্ষ না হয়েও, মনসুর ভাই একটু মিউট করে রাখেন না ভাই, বিরুদ্ধ পক্ষ না হয়েও সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে ইমপিচমেন্ট, সবাই একটু লেখাটা দেখেন, ইমপিচমেন্ট বা অভিশংসন করতে পারে। অ্যাডভার্স পার্টি না হয়েও, মানে বিরুদ্ধ পক্ষ, অপোজিট পার্টি না হয়েও বা বিরুদ্ধ পক্ষ না হয়েও সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীদের বিশ্বাসযোগ্যতা, ক্রেডিবিলিটি, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে ইমপিচমেন্ট করতে পারে। আমরা যেটাকে বলতেছি বিশ্বাসযোগ্যতা, তার ইংলিশ হচ্ছে ক্রেডিবিলিটি। এটার উত্তর বলেন। দাদা এটা 155 ধারাতে হবে, যখন সাক্ষী বিশ্বাসের অযোগ্য হয়ে যায় বা যখন ঘুষ দেওয়া হয় তখন আর কি, অথবা মানে তার সাক্ষীর সাথে আপু ঠিক আছে, এটা কারা পারবে? এটা কি বিরুদ্ধ পক্ষ পারবে? এটা কি সাক্ষী আহ্বানকারী পক্ষ পারবে, নাকি বিরুদ্ধ পক্ষ পারবে, নাকি উভয় পক্ষ পারবে? 155 ধারা যে পক্ষ, উভয় পক্ষই পারবে। উভয় পক্ষ পারবে, এটা কি বলা আছে?
অ্যাডভার্স পার্টি পারবে, শুধু বিরুদ্ধ পক্ষ পারবে। আচ্ছা আচ্ছা, আফলাতুন নাহার আপু বলছেন অ্যাডভান্স পার্টি পারবে, তাহলে সাক্ষ্য আহ্বানকারী পক্ষ পারবে না, এটা কি বলা আছে? এটা হলো যে পক্ষ সাক্ষী আহ্বান করে। আচ্ছা, তাহলে কি অ্যাডভান্স পার্টি পারবে না? না, পারবে। অ্যাডভান্স পার্টি দুই পক্ষই পারবে। যদি দুই পক্ষের সাক্ষী যদি এরকম ধরনের কোনো কিছু করে থাকে তাহলেই পারবে দাদা। দুই পক্ষের, সেটা বিরোধী পক্ষেরও হইতে পারে বা নিজের পক্ষেরও হইতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে পারবে আর কি। নিজের পক্ষের। আমি যেভাবে প্রশ্ন করতেছি মনে হয় কি ভাইবা বোর্ডে বসে রয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে 155তে বলছে উভয় পক্ষ পারবে সাক্ষীর ক্রেডিবিলিটি নিয়ে, দ্য ক্রেডিবিলিটি অফ উইটনেস নিয়ে ইমপিচমেন্ট করতে পারবে। অভিশংসন মানে বুঝি আমরা, ইমপিচমেন্টটা বুঝি, ইমপিচমেন্ট জিনিসটা কি এটা বুঝি? একটু বুঝিয়ে বলবেন। ইমপিচমেন্ট না দাদা, ইমপিচমেন্টের বাংলা কি দাদা? যা করে ফেলেছি তার ভুল নিয়ে প্রশ্ন। যা করে ফেলেছে তার ভুল নিয়ে প্রশ্ন, মানে অভিযোগ করা আর কি। অভিযোগ না, কারোর বিরুদ্ধে অভিযোগ করা। কারো বিরুদ্ধে অভিযোগ করা বলতে একটা মামলা না, জাস্ট বলা। না মামলা না, এমনি কোনো ঘটনা ঘটেছে, হ্যাঁ ঘটনাটা বলা, আদালতে বলা, ঘটনাটা বলা। যেমন দাদা ওই যে বিল ক্লিনটনের এগেইনস্টে ইমপিচমেন্ট করছিল, ডোনাল্ড ট্রাম্প তো 2 বার ইমপিচমেন্টের শিকার হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ইমপিচমেন্ট মানে হচ্ছে সে একটা বলছে, সেটাকে আমরা ভুল ধরে প্রশ্ন করি যে না, সে যেটা বলছে এটা ভুল, এটা ভুল, এটা বিশ্বাস করি, যেটা বলছে এটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা ভুল হয়েছে, এরকম। আচ্ছা, 155 ধারা আমরা আর কোথায় পারি বলেন তো? 155 বাদ আর কোথায় পারি? একটু ব্রেন খাটান, আশেপাশে আছে ধারাটা। 154 দাদা। কিভাবে? আচ্ছা, এই কথাটা কে বললো? কথা বলছে কোন আপু বললো? আচ্ছা, আমি দাদা। এটা ও সালমা আপু আছে। আচ্ছা, নিজের সাক্ষীকে জেরা, নিজের সাক্ষীকে জেরা। তাহলে জেরার সাথে বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আসলো কোথা থেকে? যখন সে বৈরী হয়ে যায়, তখন সে যখন শত্রুপক্ষ হয়ে যায়, না অ্যাডভান্স পার্টির মতো আচরণ করে। দাদা 155 বলছে উভয় পক্ষ করা যায়। হ্যাঁ, উভয় পক্ষ করা যায় মানে কি? সাক্ষী আহ্বানকারী পক্ষও পারবে, শুধুমাত্র বিরুদ্ধ পক্ষ না। আমার প্রশ্ন ছিল বিরুদ্ধ পক্ষ না হয়েও সাক্ষী আহ্বানকারী পক্ষ, মানে মোট কথা হচ্ছে সাক্ষী আহ্বানকারী পক্ষ আপনার সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে কিনা। 155 তো দুইটাই আছে, উভয়ই আছে, সো পারবে। এবার 154 যাবে। আরে 154 যে পক্ষ ডাকবে সে পক্ষ পারবে, যে পক্ষ ডাকতেছে সে পক্ষ সাক্ষীরা ডাকছে, আদালতে সাক্ষী আসছে, এখন সাক্ষী উলট পালট কথা বলে, তখন আমি ডাকছি, আমি বলতেছি স্যার এই সাক্ষী আগে গরু চুরির মামলায় অভিযুক্ত হয়েছিল, আরে বিশ্বাস করেন না, অথচ ডাকছে কিন্তু আমি। সে যখন এই যে আমার বিপক্ষ অবস্থান নিতেছে, বিরুদ্ধে একটা ভাব তার মধ্যে চলে আসে, তখন কিন্তু আমি তার চরিত্র হরণ করতেছি, বিষয়টা এরকম। তাহলে এটাকে আমরা বুঝছি মোটামুটি। এবার আমরা চলে আসি, যেটা যারা লাইভ দেখেন তারা বলতে পারবেন, কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে ওরাল এভিডেন্স, সরি, কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে ওরাল এভিডেন্স, একটু লিখেন, ওরাল এভিডেন্স ইনডিরেক্ট হলেও, ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য ইনডিরেক্ট হলেও, মানে পরোক্ষ হলেও, কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে বা দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্যের ক্ষেত্রে প্রাসঙ্গিক। কনফেশনাল মানে হচ্ছে দোষ স্বীকারোক্তিমূলক বক্তব্য, যেটাকে আমরা ওই কনফেশন বলি, সেটা কনফেশনাল স্টেটমেন্ট দাদা। ওরাল এভিডেন্স বা মৌখিক সাক্ষ্য ইনডিরেক্ট বা পরোক্ষ হলেও
কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রাসঙ্গিক। আচ্ছা, আমাদের আর 1 মিনিট বাকি আছে। যারা নতুন আছেন, নতুন জয়েন হয়েছেন, এই 1 মিনিটের মধ্যে কেটে যাবে, আমরা আবারও এই একই লিংকে আসবো। যারা নতুন আছেন, তাসনিম, মিতু আপু সহ আরো যারা আছেন, তাহলে ওরাল এভিডেন্স ইনডিরেক্ট হলেও কনফেশনাল স্টেটমেন্ট 32-33 আমি লিখে দিচ্ছি। ওরাল এভিডেন্স ইনডিরেক্ট হলেও কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে। এটা একটা প্রশ্ন, সবাইকে দেখতে পাচ্ছেন লেখাটা? এটার সাথে মিল রেখে পরের প্রশ্ন, কনফেশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে